কেন্দ্রীয় বাহিনীর কথা যদি বলি, যে এবারে মোট 2.5 লক্ষ জওয়ানের কেন্দ্রীয় বাহিনী নাকি এ রাজ্যে ভোট করাতে চলেছে। বেশ, কিন্তু এ কথা চিরকাল আমরা বলে এসেছি যে শুধু কেন্দ্রীয় বাহিনী থেকে কোনো লাভ হয় না, তাকে কাজে লাগাতে হয় এবং ভোটের দিনে কাজে লাগাতে হয়। আমি একটু মনে করিয়ে দিই আপনাদের যে এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি বামফ্রন্ট আমলে শুধু বিরোধীরা নিয়মিত তুলত তাই নয়, বামফ্রন্টের মধ্যে থেকে বাম শরিক দলগুলো পর্যন্ত সিপিএমের দাদাগিরিতে বীতশ্রদ্ধ হয়ে একাধিকবার এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর দাবি তুলেছে। আমি এবিপি আনন্দর আর্কাইভ থেকে কয়েকটা উদাহরণ দিই। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে আপনারা জানেন যে 23 জন সহনাগরিকের মৃত্যু হয়েছিল। দক্ষিণ 24 পরগনার বাসন্তী আর গোসাবা এলাকায় সিপিএম আর আরএসপির সংঘর্ষ রীতিমতো রক্তক্ষয়ী চেহারা নিয়েছিল। তারপর বর্ষিয়ান আরএসপি নেতা এবং তৎকালীন পূর্তমন্ত্রীকে মহাকরণে নিজের ঘরে ডেকে পাঠালেন বুদ্ধদেব ভট্টাচার্য। বললেন যে আমি এক্ষুনি অতিরিক্ত পুলিশ বাহিনী বাসন্তীতে পাঠানোর ব্যবস্থা করছি। ক্ষিতি গোস্বামী সেদিন মুখের ওপর বলেছিলেন, তারপর মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েও একই কথা বলেছিলেন যে পুলিশ নয়, আরএসপি চাইছে বাসন্তী গোসাবা এলাকায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী আধা সেনা মোতায়েন করা হোক। পরিস্থিতি এমন জায়গায় গেছিল যে তৎকালীন সেচমন্ত্রী সুভাষ নস্করের ভাইপো স্ত্রী পর্যন্ত বোমার আঘাতে গুরুতর জখম হয়ে পরে মারা যান। আমার মনে আছে আরেকটা পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে 2003 সালে সিপিএমের হাতে আক্রান্ত হয়েছিলেন তৎকালীন কারামন্ত্রী এবং আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী। সেবারও পুলিশের ওপর সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করেছিল আরএসপি। স্বয়ং জ্যোতি বসু দ্য টেলিগ্রাফ পত্রিকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমার মনে হচ্ছে নিচুতলার কর্মীদের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর দেখুন, এখন 23 বছর পর দেখছি কালীগঞ্জের প্রার্থীকে পছন্দ হয়নি বলে আফরিন জানে তিনিও মহিলা, তামান্নার মা। সিপিএমের স্থানীয় কর্মীরা নিজেদেরই পার্টি অফিস ভেঙে চুরমার করে দিচ্ছে। আমি জানি না আফরিন আমার সঙ্গে একমত হবে কিনা। আজকে জ্যোতিবাবু থাকলে রেজিমেন্টেড পার্টিতে এই চূড়ান্ত শৃঙ্খলা ভঙ্গ দেখে আজও হয়তো একই কথা বলতেন যে নিচুতলার কর্মীদের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। যাই হোক, আমার পরের বক্তা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। আমি সবাইকে নমস্কার জানাই, ডিস্টিংগুইশ প্যানেলিস্টকেও যারা আছেন, আর সুমনদা আপনারা আছেন। আজকে যে আলোচনা হচ্ছে সেটা আমাদের আগামী 2026 অ্যাসেম্বলি ইলেকশনের উপরে আলোচনা হচ্ছে। প্রথম বিষয় যে আমরা যে দেখছি 5 বছর আগেকার ইলেকশন যে ছিল 2021 সালের, আর এই ইলেকশনে আমরা দেখেছি যে একটা ট্রেন্ড হচ্ছে, একটা বাইপোলার ট্রেন্ড হচ্ছে। বাইপোলার ট্রেন্ড হচ্ছে মানে শেষে রাজনীতি মাটিতে দুই রুলিং পার্টিসে টিএমসি এবং বিজেপি তারা হাইলাইটেড হয়ে যাচ্ছে। আর ইম্পর্ট্যান্ট ভোটারের বিষয়গুলো বাদ পড়ে যাচ্ছে। যেমন আপনারা জানেন 2021 সালে এনআরসি বিষয় সামনে এসছে। বাংলার ভোটার আমার মনে হয় না সঠিক ঠান্ডা মাথা ভোট করতে পারেনি, কারণ একদিকে বিজেপি পার্টি আর বিজেপির বিভিন্ন মন্ত্রী বাংলাকে এসে ভোটারদেরকে ভয় দেখিয়েছেন যে এনআরসি একটা হবে বাংলাতে, আর আমাদের বাংলার মানুষদেরকে স্পেশালি সংখ্যালঘুদেরকে বাংলাদেশ যেতে হবে। আর টিএমসি পার্টি কিন্তু যত আমি দেখেছি কিন্তু ওই ভয়টা কমাতে যায়নি, লড়াই করেনি এই ভয়টা কমার জন্য। টিএমসি পার্টিও আমাদের মালদা ডিস্ট্রিক্টেও ভোটারদেরকে বলেছে হ্যাঁ এনআরসি হতে পারে বা হবে, তার জন্য আমরা আছি মানুষদেরকে বাঁচাবার জন্য। তো এই যে বাইপোলার রেজাল্ট হয়েছে 21 সালে,
আবার আমি জানতে চাই যে এই এসএআর নিয়ে আবার একটা এরকম ট্রেন্ড হচ্ছে কি না, আবার কি এই শেষ রেজাল্টে এরকম কি চাইছে টিএমসি আর বিজেপি, কি রাজনীতি ফিল্ডে ওরা শুধু থাকবে? এটা একটা প্রশ্ন আমার কাছে প্রথমে। কিন্তু এখন আমি ডাইরেক্টলি যাচ্ছি আজকের টপিকে, সেটা হচ্ছে এসআইআর। এসআইআর দেখুন, আমরা কংগ্রেস পার্টি, আমরা এসআইআরকে বিরোধী করছি না, কারণ এসআইআর বহুতবার এ দেশে হয়েছে। আমি নিজে পড়েছি, 12 বার হয়েছে এর আগে, স্বাধীনের পরে। তো এসআইআরকে নিয়ে এসআইআর মাঝে মাঝে হয়, ভয় হবার কিছু উচিত নয়। কিন্তু এসআইআর যে প্রসেস, সে প্রসেস যদি সঠিক থাকে, তাহলে এসআইআর তো একটা নিরপেক্ষ প্রসেস থাকার উচিত। এসআইআরের মধ্যে কোনো রাজনীতি থাকার উচিত না। এটা একটা বিউরোক্রেটিক প্রসেস, এটা একটা নিউট্রাল প্রসেস। কিন্তু পশ্চিমবঙ্গ আমরা এবার কি দেখেছি? ফার্স্ট অফ অল আমরা দেখেছি সময়, এত কম সময় ইলেকশন কমিশন দিয়েছেন, মাত্র 3 মাস এসআইআর প্রসেসের জন্য। দেশে যতবার এসআইআর হয়েছে এর আগে 6 মাস, 1 বছর, 1.5 বছর সময় দিয়ে হয়েছে। তো এত রাশ কিসের জন্য? এটা কি পাবলিককে একটা প্যানিক সৃষ্টি ফেলার জন্য? তারপরে আমরা দেখেছি যে এসআইআরের, যেমন আর একটা স্পিকার একটু আগে বলছিলেন, এসআইআরে পাবলিককে রাজনীতি শুরু করেছে বিভিন্ন রাজনীতি দল, টিএমসি এবং বিজেপি। আপনারা বলেন এসআইআরের কারণটা কি? এসআইআর তো ডিটারমাইন করবে যদি আমাদের রাজ্যতে ফেক ভোটার আছে, রোহিঙ্গা আছে, বা অনেক লক্ষ লক্ষ কোটি বাংলাদেশি আছে, সেটা এসআইআর তো তদন্ত করে একটা রেজাল্ট আসবে এসআইআরের পরে। কিন্তু এসআইআরের আগে বিজেপির বিভিন্ন লিডার, শুভেন্দু অধিকারী, বিজেপি অপোজিশন লিডার, প্রধানমন্ত্রী, তারা বলেছেন নাকি 1 কোটি রোহিঙ্গা মুসলমান আছে বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, উইদাউট প্রুফ। আমি শুধু এখানে একটা চ্যালেঞ্জ দিব শুভেন্দু অধিকারীকে। উনি বলেন 1 কোটি রোহিঙ্গা মুসলমান হয়তো আছে বাংলাতে। আরে এত রোহিঙ্গা মুসলমান তো নেই গত দুনিয়াতে। 14 লক্ষ মানুষ আছে রোহিঙ্গা গোটা পৃথিবীতে। আর এখানে বিজেপি নেতা বলছে 1 কোটি রোহিঙ্গা মুসলমান আছে বর্ডার এলাকাতে। এটা তো ঠিক না, এটা ইররেসপন্সিবল। প্রধানমন্ত্রী শ্রী মোদিজি এবং আরও বিজেপি লিডার এগুলো সেন্টিমেন্ট ক্যারি অন করেছেন। তারাও বলেছে লক্ষ লক্ষ কোটি বাংলাদেশি আছে। হোয়ার ইজ ইয়োর প্রুফ? লেট দ্য প্রসেস বি কমপ্লিট, দেন উই উইল সি ইফ দেয়ার ইজ 1 রোহিঙ্গা বা 10 মিলিয়ন রোহিঙ্গা, তখন আমরা দেখব। উইদাউট প্রসেস, অলরেডি before SR, process has been compromised and politicized. এখানেও আমি বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রীও প্রসেস শুরু হওয়ার আগে বললেন যে আমি মরে যাব কিন্তু এসআর হতে দেব না। তো দুটো সাইড থেকে একটা পলিটিসাইজেশন অফ প্রসেস। কিন্তু শুধু পলিটিসাইজেশন অফ প্রসেস নয়, আমি আপনাদেরকে বলতে চাই যে, আবার বলছি, কংগ্রেস পার্টির আমরা বিরোধী করি না এসআরকে। এসআর টাইম টু টাইম দরকার আছে। আমাদের কে মারা গেছেন, কে এলিজিবল আছে ভোট দিবার জন্য, নিয়ে এলিজিবল, ক্লিন আপ অফ লিস্ট, ঠিক আছে। একটা স্পিকার বলেছেন যে ইট ইজ লাইক আ ডক্টর চেক আপ, কিন্তু তার জন্য ডক্টর তো সঠিক থাকতে হবে, কোয়াক ডক্টর হলে তো হবে না। আপনার মেশিনারি ঠিক থাকতে হবে, ডিফেক্টিভ মেডিকেল মেশিনারি দিয়ে আপনি তদন্ত করবেন তো হবে না। কিন্তু তাই হচ্ছে। এখানে
আমি আপনাদেরকে বলতে চাই এসআর প্রসেসটা, এসআর অ্যাজ এ হোল উই অ্যাকসেপ্ট, কিন্তু এসআর প্রসেস যে চলছে বাংলাতে ইট ইজ আ ফেলিয়ার। এটা ইভেন সুপ্রিম কোর্ট বলেছে দেয়ার ইজ আ ট্রাস্ট ডিফিসিট বিটুইন ইসিআই, সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এটা আমার কথা নয়, রাজনীতি কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা। কিন্তু আমি ওটা ট্রাস্ট ডিফিসিট আমি বলবো না, আমি বলবো কমপ্লিট ফেলিয়ার। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড এআই ইউজ করতে হয়েছে। অন্য অন্য রাজ্য কোনো দিন এরকম এআই ইউজ করা হয়নি। এবং আমি বলবো আপনাদেরকে যে ইনফরমেশন আছে আমার কাছে, এআই ম্যাক্সিমাম যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যাকে আমরা বলছি, লজিক্যাল ডিসক্রিপেন্সি কী আছে? কিচ্ছু না। যে নাম আসছে সফটওয়্যারের থেকে সেটা ম্যাচিং করছে না আমার ডকুমেন্টসের সঙ্গে। তো কেন ম্যাচিং করছে না? কারণ হচ্ছে এই যে 2002 সালের যে লিস্ট আছে, ভোটার লিস্ট ডকুমেন্টস, এআই সফটওয়্যার তাই বাংলা সঠিক ট্রান্সলেট করতে পারছে না। তার জন্য ম্যাক্সিমাম যে লজিক্যাল এরার্স, আমি লজিক্যাল এরার্স আর বলবো না, আমি ওটাকে বলবো ইলজিক্যাল এরার্স। এরার্স যেখানে এগুলো পাবলিক এরার্স নয়, ভোটার্সের মিস্টেক নয়, ইট ইজ দ্য ফল্ট অফ দ্য ফল্টি সফটওয়্যার অফ দ্য ইলেকশন কমিশন। তার জন্য কিন্তু শাস্তি পাচ্ছেন বাংলার মানুষ। এটা কীরকম একটা প্রসেস আমি জীবনে শুনিনি। আপনি যদি আমার কথা যদি না বিশ্বাস করেন যে কত ফল্টি এআই ইউজ হচ্ছে, আপনি তো সুপ্রিম কোর্টের কথা মানবেন। সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছেন আমাদের ইলেকশন কমিশনারকে, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন কমিশনার। উনি স্বীকার করেছেন যে একার প্রচণ্ড ইউজ হচ্ছে বাংলাতে, অন্য রাজ্য থেকে বেশি। উনি কিন্তু দোষ দিলেন রাজ্য সরকারকে। উনি বলেন 1000 ডেটা অপারেটর আমাদের পাওয়ার কথা ছিল, আমরা পাইনি রাজ্য সরকার থেকে। আমাদের 300 গ্রেড এ ক্যাটাগরি অফিসার পাওয়ার ছিল চেকিং করার জন্য, গ্রেড হাই অফিসার সরকারি অফিসার আমরা পাইনি। মানে 1300 সরকারি কর্মচারী না পাওয়ার জন্য এই প্রসেসটা মানে এই প্রসেসটা ফেল হয়ে যাচ্ছে। তো আমি আমাদের কংগ্রেসের বক্তব্য হচ্ছে ফার্স্ট ভোটার দেন ভোট। আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলের 60 লক্ষ ভোটারকে প্রসেস করতে হবে। মালদার 8,28,000 ভোটার যারা বাদ পড়েছে প্রসেস থেকে, যারা আন্ডার এডুকেশন, তাদেরকে প্রসেস করতে হবে, তারপরে ইলেকশন। না হলে মানুষের অধিকার ছিনে নেওয়া হচ্ছে। যে রাহুল গান্ধী বলেছে ওটাই, ভোট চুরি। আমি খোলাখুলি বলছি যে মিস্টেক হচ্ছে এটা ভোটারদের মিস্টেকের নয়, এটা দুই সরকারের ঝগড়ার জন্য বলতে পারেন। তার জন্য এত নাম এসছে আমাদের এসআর লিস্টে, অনেক মাইনরিটি নাম এসছে, এটাও ঠিকই, অ্যারাউন্ড 70%। আপনাকে একটা প্র্যাকটিক্যাল অঙ্ক আপনাকে খুব তাড়াতাড়ি পড়াতে চাইছি। কয়টা কনস্টিটিউয়েন্সি মালদার, যেমন সুজাপুর 1 লক্ষ অলমোস্ট 35,000 মানুষরা, 53% অফ পপুলেশন আন্ডার এডুকেশন। মোর্তাবাড়ি 79,000, 40%। রতুয়া 36.99%, 1,04,000। মালাতিপুর 94,000 আন্ডার এডুকেশন, প্রায় 40%। ইভেন যদি এই অ্যামাউন্ট যদি হাফ হয়ে ইলেকশনের আগে, এটা কি ভোট? এটা ভোট নয়, এটা ভোট চুরি। আর সবচেয়ে দুঃখিত ব্যাপার, আমাদের বাংলা এইগুলো এনআরসি ভয়ের জন্য, এবার এসআইয়ের জন্য পাবলিক মূল বিষয় যে হচ্ছে আমাদের রাজ্য আনএমপ্লয়মেন্ট, আমাদের দুর্নীতি, এইগুলো বিষয় কিন্তু কেউ ডিসকাস করছে না, ভোটাররা আর ডিসকাস করছে না। কারণ ওরা ভয়ে নিজের অধিকারের জন্য লাফাচ্ছে, দৌড়তে হচ্ছে। তো এটা একটা ফেলিয়ার যে বাংলাতে বারবার এনআরসি 2021-এ আর এসআর আমাদের প্রেজেন্ট অ্যাসেম্বলি ইলেকশন, সামনে ইলেকশনে পাবলিক কোনো সুযোগ পাচ্ছে না। পাবলিক যে মূল বিষয়
আছে, রুটি কাপড়া অ্যান্ড ওর মাখান, এসব বেসিক জিনিস যে মানুষের দরকার, সেইগুলো জিনিস তারা কোনো দাবি রাখতে পারছে না, ভাবতে পারছে না তাদের বেটার আপলিফমেন্টের জন্য, তাদের উন্নয়নের জন্য, তাদের পরিষেবার জন্য কিন্তু বাংলা আর কথা হচ্ছে না। এগুলো খালি এসআর আর 5 বছর আগে এনআরসি। ইট ইজ আ victimization of democracy and a attack on the voters' rights of West Bengal. Thank you. ধন্যবাদ ঈশা। দেখুন, আমি ঈশার শুরু এবং শেষটা দিয়ে শুরু করি। বায়োপোলার ট্রেন্ড, নিঃসন্দেহে এ নিয়ে আলাদা একটা অনুষ্ঠান করা যায়, যে ওনার বক্তব্য যে চূড়ান্ত মেরুকরণ কখনো এনআরসির জুজু দেখিয়ে করা হয়, কখনো এসআইআরের জুজু দেখিয়ে। আমি বলছি খুব ইন্টারেস্টিং, যে কোনো বিতর্ক সভার বিষয় হতে পারে। কিন্তু পাশাপাশি দ্বিধাহীন কণ্ঠে ঈশা বলছেন যে এসআইআরের বিরোধিতা করছি না। ইনফ্যাক্ট আমি প্রথম কোনো কংগ্রেস নেতাকে এত দৃঢ়তার সঙ্গে বলতে শুনলাম যে এসআইআরেরও প্রয়োজন আছে, কিন্তু অবশ্যই সেই প্রক্রিয়া, তার পদ্ধতি, বিভিন্ন প্রশ্ন তুললেন। তবে সুপ্রিম কোর্টের কথা বললেন। সুপ্রিম কোর্ট অবশ্য একেবারে স্পষ্ট ভাষায় এই শব্দবন্ধে বলেছে তার একাধিক রায় যে এসআইআর প্রক্রিয়াকে কোনোভাবে আটকানো যাবে না, এসআইআর হবেই। অবশ্য এসআইআর নিয়ে কংগ্রেস তার অবস্থানে একেবারে পরিষ্কার। বিহারে প্রায় দাঁত নখ বার করে কংগ্রেস নেতারা ঝাঁপিয়ে পড়েছিলেন, তার কারণ কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে জাতীয় নির্বাচন কমিশন সব সময় বিজেপির অঙ্গুলি হেলনে চলেছে। রাহুল গান্ধী, আপনাদের মনে থাকবে, রীতিমতো স্লাইড শো দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন যে এদেশে নির্বাচন কমিশনই ভোট চুরি করে। অথচ কংগ্রেস যখন এদেশে দশকের পর দশক ক্ষমতায় ছিল, তখন একদিকে অবাধ্য নির্বাচন কমিশনারদের ডানাছাঁটা হয়েছে, আর অন্যদিকে নবীন চাওলার মতো একের পর এক ঘনিষ্ঠ আমলাকে মুখ্য নির্বাচন কমিশনার পদে বসানোর অভিযোগ একবার নয়, বারবার উঠেছে। ধরুন 1989 সালে রাজীব গান্ধী তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার পেরি শাস্ত্রীর ক্ষমতা খর্ব করতে 2 নির্বাচন কমিশনারকে নিয়োগ করেন। আবার পেরি শাস্ত্রী গিয়ে প্রধানমন্ত্রীর ক্যাবিনেট সচিবের কাছে তার অসন্তোষ প্রকাশ করে আসেন। আর সেই ক্যাবিনেট সচিবের নাম কি ছিল জানেন? টিএন সেশন, যিনি পরবর্তীকালে মুখ্য নির্বাচন কমিশনার হয়েছিলেন। সেশনের আত্মজীবনী থ্রু দ্য ব্রোকেন গ্লাস পড়লেই বোঝা যায় যে তিনি রাজীব গান্ধীর কতটা ঘনিষ্ঠ ছিলেন। অথচ দেখুন, তার দানা ছাঁটতে সব থেকে সক্রিয় হয় পিভি নরসিমহা রাওয়ের কংগ্রেস সরকার। পাল্টা সেশন তখন বলেছিলেন, ওরা যদি আমার ডানা ছেঁটে দেয় আমি উট পাখির মতো দৌড়বো। আবার সেই টিএন সেশনই 1999 সালে কংগ্রেসের টিকিটে গুজরাটের গান্ধীনগর থেকে লালকৃষ্ণ আদবানির বিরুদ্ধে ভোটে লড়েছিলেন। টিকিট পাওয়ার পর টিএন সেশন গর্বের সঙ্গে বলছেন, আমি ভারতের বৃহত্তম রাজনৈতিক পরিবার পরিচালিত সেরা দলে যোগ দিয়েছি। সেই ভোটে অবশ্য টিএন সেশন পরাস্ত হয়েছিলেন। তবে ক্ষমতায় থাকলে নির্বাচন কমিশনকে ব্যবহার এবং ক্ষমতা থেকে চলে গেলে নির্বাচন কমিশনকে দোষারোপের যে ট্র্যাডিশন ভারতবর্ষে গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেস শুরু করেছিল, আজও বহু রাজনৈতিক দল সেই ট্র্যাডিশনই বহন করে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।